জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও লেখেন, নারকীয় হত্যাকাণ্ডে দ্রুত বিচারে বদ্ধপরিকর সরকার। শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে আসিফ নজরুল লেখেন, ঘটনার সাথে জড়িত 5 জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডে দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেন তিনি। মিটফোর্ড হত্যাকাণ্ডের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সকল অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতে কাজ করছে সরকার। শনিবার সকালে ঢাকা জেলা পুলিশ লাইন ও রিজার্ভ ফোর্স কার্যালয় পরিদর্শন শেষে তিনি একথা বলেন। কিছু ক্ষেত্রে অপরাধী ধরার গতি ধীর হলেও আইনশৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত নয় বলে দাবি করেন তিনি। একটা সভ্য দেশে ঘটে এটা কোনো সময় আশা করা যায় না। তো এটার জন্য যারা দায়ী এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রেও একজন ধরা হয়েছে, এর আগেও 2 জনের হাতিয়ার সহ র্যাব ধরছে, 2 জনরে এই মেট্রোপলিটন পুলিশ ধরছে, আরও একজনরে রাত্রে মেট্রোপলিটন পুলিশ ধরছে, এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে। একটি দল ক্ষমতায় যাবার আগেই শহর থেকে গ্রাম পর্যন্ত চাঁদাবাজি, সন্ত্রাসের মাধ্যমে ভয়ের রাজত্ব কায়েম করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতারা। সকালে মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদ বিক্ষোভ থেকে এই মন্তব্য করেন শিবির নেতারা। সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে ঢাকা মহানগর দক্ষিণ শাখা। মিছিলটি রায়ের বাজার হয়ে মিটফোর্ডের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে চাঁদাবাজি প্রতিহত, নির্মূলে বিভিন্ন স্লোগান দেন তারা। বলেন, জুলাই পরবর্তী সময়ে এসে একটি পক্ষ নতুন করে দখলদারি ও সন্ত্রাসের রাজত্ব শুরু করেছে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অপরাজনীতি প্রতিহতের ঘোষণা দিয়ে ব্যবসায়ীদের চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ কমিটি গড়ে তোলার আহ্বান জানান শিবির নেতারা। 2 কার্যদিবসের মধ্যে নির্মম হত্যাকাণ্ডের বিচার শুরুরও দাবি করেন তারা। আবার পাথর দিয়ে মানুষ হত্যা করে তারা আবার ক্ষমতায় শাসন করার চেষ্টা করছে। আমরা বলতে চাই, জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে আমরা তাদের এই স্বপ্ন বাস্তবায়ন হতে দিব না। সন্ত্রাসীরা আমাদেরকে আতঙ্কগ্রস্ত করতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা একের পর এক সারা দেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে, মহল্লায়, বাজার ঘাটে, দোকানপাট থেকে শুরু করে কোন একটা প্রতিষ্ঠান বাদ রাখে নাই যেখানে তারা চাঁদাবাজি শুরু করে নাই। এদিকে দেশব্যাপী অরাজকতা, চাঁদাবাজি ও খুনের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালেই রামপুরা, উত্তরা, বসুন্ধরা সহ রাজধানীর বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বিচারের দাবিতে স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা। আন্দোলনরতরা বলছেন, 5 আগস্ট পরবর্তী সময়ে মানুষের জীবনের নিরাপত্তার দাবিতে রাজপথে নামা দুঃখজনক। বিচারের আওতায় আনার দাবিও জানান তারা। এনএসইউ, এআইইউবি, এআইইউবি, ইউআইইউ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিক্ষোভে অংশ নেয়। ভবিষ্যতের বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি চালু করতে দেয়া হবে না বলেও জানান শিক্ষার্থীরা। বিএনপি নব্য ফ্যাসিস্টে পরিণত হচ্ছে বলে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। বলেন, মিটফোর্ড হত্যাকাণ্ড আওয়ামী জাহিলিয়াতের যুগকে মনে করিয়ে দেয়। সকালে মিটফোর্ড সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে কোনো দলকেই ফ্যাসিবাদী হয়ে উঠতে দেয়া হবে না। আহ্বান করছি, ছাত্রদলকে আহ্বান করছি, হাসিনার যে বয়ান, হাসিনার যে স্টাইল, এগুলো সাবস্ক্রাইব করেন না। বাংলাদেশের মানুষ বহু আগেই এই স্টাইলগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এই বাংলাদেশে নতুনভাবে আমরা কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতে দেব না।
মিটফোর্ডের ঘটনায় কিছু রাজনৈতিক দল পরিকল্পিতভাবে বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় বলেন, সুশাসন প্রতিষ্ঠায় সমাজে কোনো দুষ্কৃতিকারী ও সন্ত্রাসী থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মিটফোর্ডের ঘটনায় প্রকৃত জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করারও দাবি জানান রিজভী। প্রতিষ্ঠিত করতে হলে সমাজে কোনো দুষ্কৃতিকারী এবং দলের মধ্যে যদি কোনো সন্ত্রাসী থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জিয়া রহমান এইভাবে বিএনপিকে গড়ে তুলেছে, অপরাধ করেছে তার বিচার হবে, তাকে গ্রেফতার করেছে। এটাই তো আইনের শাসন। সারা দেশে যারাই কোনো ধরনের ঘটনা ঘটেছে সেইখানে তো এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং হচ্ছে, প্রতিদিন হচ্ছে। কিন্তু ওই দুই একটি রাজনৈতিক দল আপনারা মিছিল করে, আপনারা বিএনপির উপর চাপানোর চেষ্টা করেন। এদিকে মিটফোর্ড হত্যাকাণ্ডের 60 ঘণ্টা পেরিয়ে গেলেও প্রমাণ সাপেক্ষে মূল আসামিদের গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না। সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান তিনি। বলেন, অভিযুক্তদের দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বুধবারের হত্যাকাণ্ড 2 দিন পর প্রচারের পেছনে কোনো উদ্দেশ্য আছে কিনা তাও খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন যুবদল সভাপতি। আমরা 5 জনকে গতকাল সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছি, যাদের দেখা গেছে আশ্চর্যজনকভাবে তাদেরকে মামলার প্রধান আসামি করা হয়নি। যারা প্রাণঘাতী আঘাতগুলো করেছে তারা অদ্যাবধি গ্রেপ্তারও হয় নাই। ঘটনার 60 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও খুনিদের খুনের প্রমাণাদি হাতে থাকা সত্ত্বেও অদ্যাবধি কেন মূল আসামিদের গ্রেফতার করা গেল না? খুলনার দৌলতপুরে সাবেক যুবদল নেতা হত্যার 1 দিন পার হলেও এখনও কোনো মামলা করেনি পরিবারের সদস্যরা। এছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে নৃশংস এই হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গতকাল দুপুরে জুমার নামাজ পড়তে যাওয়ার সময় নিজ বাড়ির সামনে সাবেক যুবদল নেতা মাহবুব মোল্লাকে গুলি করে ও রক কেটে মোটরসাইকেল করে পালিয়ে যায় 3 দুর্বৃত্ত। পরে স্থানীয়রা মাহবুবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুয়েটে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্রদের সংঘর্ষের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মাহবুবকে বহিষ্কার করা হয়েছিল। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে কর্মীদের নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক। পুতুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের করা জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে করা 2টি মামলা দায়ের করার 4 মাস পর এমন সিদ্ধান্ত নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত হিসেবে 15 জুলাই থেকে দায়িত্ব পালন করবেন WHOর সহকারী মহাপরিচালক ডক্টর ক্যাথেরিনা বোহেমে। 2024 সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই মনোনয়ন প্রক্রিয়া নিয়ে বিতর্ক ছিল। অভিযোগ রয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রভাব খাটিয়ে তাকে ওই পদে বসিয়েছিলেন। দুদকের মামলায় অভিযোগপত্র অনুযায়ী পুতুল তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুয়া তথ্য দিয়েছেন। এছাড়া সূচনা ফাউন্ডেশনের জন্য বিভিন্ন ব্যাংক থেকে প্রায় $2.8 মিলিয়ন সংগ্রহে ক্ষমতা এবং প্রভাবের অপব্যবহার করার অভিযোগ রয়েছে পুতুলের বিরুদ্ধে। এসব অভিযোগে বাংলাদেশে তার বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারি করায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে সফর করতে পারছিলেন না পুতুল। মার্কিন শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তৃতীয় শেষ দিনের বৈঠকে আরও কিছু বিষয়ে দুই দেশ একমত হলেও কিছু চূড়ান্ত হয়নি।
তবে এখনও বেশ কিছু বিষয়ে অমীমাংসিত থাকায় নিজেদের মধ্যে আন্তঃমন্ত্রণালয় আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর আবারও বৈঠক করবেন দুই দেশের প্রতিনিধিরা। এই আলোচনা ভার্চুয়ালি বা সামনাসামনিও হতে পারে বলে জানা গেছে। দ্রুত এই আলোচনার তারিখও প্রকাশ করা হবে। 3 দিনের আলোচনার প্রেক্ষিতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আশা করেন নির্ধারিত সময়ের মধ্যে একটি ইতিবাচক অবস্থানে পৌঁছানো সম্ভব হবে। এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বাণিজ্য উপদেষ্টা, আর ভার্চুয়ালি অংশ নিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আর 3 দিনের এই আলোচনার পুরো বিষয়টি সমন্বয় করেছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। ঠাকুরগাঁও ও সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। গেল রাতে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বিজিবি। এর মধ্যে ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আশকর আলী নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়। স্থানীয়রা জানান সীমান্তের 353 নম্বর এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন আশকর। এ সময় ভারতের কিষানগঞ্জ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহটি ফেরত আনার জন্য পতাকা বৈঠকের আহ্বান করেছে বিজিবি। অন্যদিকে একই রাতে সুনামগঞ্জের দোয়ারা বাজারের বাগানবাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয়রা জানান ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারা বাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সরকার ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পাশে 7,340 কোটি টাকার বাঁধ পুনর্নির্মাণ প্রকল্পটি সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়ন করার কথা ভাবছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক-ই আজম। শনিবার সকালে ফেনীর পুরাতন মুন্সিরহাটে একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এসে উপদেষ্টা একথা বলেন ফেনী উত্তরের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করছে সরকার। স্থায়ী সমাধানের জন্য উদ্যোগ নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় বন্যা দুর্গতরা পর্যাপ্ত ত্রাণ ও সহায়তা না পাওয়ায় উপদেষ্টার কাছে ক্ষোভ প্রকাশ করেন। তাদের আশ্বস্ত করেন উপদেষ্টা। আশ্রয়কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমান সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা। এটা ছোটখাটো প্রজেক্ট না, ওটা অনেক বড় প্রজেক্ট। সুতরাং এটার জন্য আমাদের কারিগরি দক্ষতা থেকে শুরু করে আমাদের আয়োজন, উদ্যোগ সবকিছুই এর নাম্বার 1 হয়ে যাবে। ওই প্রকল্প যাতে যথাযথভাবে যথাযথ কর্তৃপক্ষ যথাযথ টেকনিক্যাল সাপোর্ট নিয়ে এটা করা যায়, সেই উদ্যোগ আয়োজন সম্পন্ন করা হবে। দেশের বাইরের খবর। ভারতের উত্তর দিল্লিতে আজাদ মার্কেটের কাছে একটি 4তলা ভবন ধসে পড়েছে। এখনও ভবনের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে আছেন বলে নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এছাড়া দমকল কর্মীদের তৎপরতায় উদ্ধার করা হয়েছে 14 মাসের নবজাতক সহ অন্তত 8 জনকে। স্থানীয় সময় সকাল 7টায় ভবন ধসের খবর পায় স্থানীয় পুলিশ। দিল্লি দমকল বিভাগ জানায় ধসে পড়া ভবনটির অবস্থান সিলামপুরের লাদাখ রোড নিকটবর্তী জনতা কলোনির 5 নম্বর গলিতে। ভারতীয় কয়েকটি গণমাধ্যম বলছে ওই ভবনটিতে একই পরিবারের 10 সদস্যের বসবাস। 8 জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও সেখানে আটকে পড়ে আছেন এক অতিথি সহ ওই পরিবারের অন্তত 3 সদস্য। যদিও এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি দমকল বিভাগের উদ্ধারকর্মীরা। পাশাপাশি এখনও জানা যায়নি ভবন ধসের প্রকৃত কারণ। এবার খেলার খবর। উইম্বলডনের সেন্টার কোর্টে আজ রাত 9টায় বসতে যাচ্ছে মর্যাদার লড়াই। নারী এককে মুখোমুখি হচ্ছেন বর্তমান র্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা ইগা সোয়ান্তেক ও চমক জাগানো আমেরিকান তারকা আমান্ডা অ্যানিসিমোভা। 4 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সোয়ান্তেক এবার প্রথমবারের মতো উইম্বলডনের ফাইনালে। অন্যদিকে 23 বছর বয়সী অ্যানিসিমোভা রীতিমতো চমক দেখিয়ে পৌঁছেছেন জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে। এর আগে সেমিফাইনালে হারিয়েছেন শক্তিশালী প্রতিপক্ষ সাবালেঙ্কাকে। সোয়ান্তেক যেখানে অভিজ্ঞতা, স্নায়ু ও ধারাবাহিকতার প্রতিচ্ছবি, অ্যানিসিমোভা সেখানে তারুণ্যের উচ্ছ্বাস আর ভয়হীন আক্রমণাত্মক টেনিসের প্রতীক। একজন চান উইম্বলডন জয় করে ক্যারিয়ারে নতুন পালক যোগ করতে, আরেকজন স্বপ্ন দেখছেন নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয় করার। ফুটবল নয়, এবার ক্রিকেট বিশ্বকাপে ইতিহাস গড়েছে ইতালি। প্রথমবারের মতো টি20 বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। নেদারল্যান্ডসের কাছে হেরেও রান রেটে এগিয়ে থেকে কোয়ালিফাই করেছে 2026 বিশ্বকাপে, যেটি
অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। ইউরোপ অঞ্চলের বাছাই পর্বের শেষ দিন ছিল নাটকীয়তায় ভরপুর। 4টি দল ছিল কোয়ালিফিকেশনের দৌড়ে। শেষ পর্যন্ত জায়গা করে নিয়েছে স্বাগতিক নেদারল্যান্ডস ও চমক জাগানো ইতালি। শুক্রবার শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে 134 রানে থেমে গিয়েছিল ইতালির ইনিংস। তবু ম্যাচটা 17তম ওভার পর্যন্ত টেনে নিয়ে দরকারি নেট রান রেট বজায় রাখে তারা। ফলে জার্সিকে টপকে বিশ্বকাপে জায়গা করে নেয় তারা। 2026 সালের বিশ্বকাপে এখন পর্যন্ত 15টি দল কোয়ালিফাই করেছে। ইতালি এবার সেই তালিকায় প্রথমবারের মতো। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv।